স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো বরিশাল বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। পটুয়াখালীতে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিনই জেলা উপজেলার হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। শুধু ওয়ার্ড নয়, বারান্দা, চলাচলের পথ, এমনকি টয়লেটের সামনে নেই ঠাঁই। এমকে রানার পাঠানো প্রতিবেদনে। পটুয়াখালী জেলা সদর সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় প্রতিদিনই থাকছে উপচে পড়া রোগীর ভিড়। গেল 24 ঘন্টায় জেলায় নতুন করে ভর্তি হয়েছেন 74 জন ডায়রিয়া আক্রান্ত রোগী। এদের মধ্যে শুধু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালেই 35 জন। শনিবার সকালে আইসি এমার্জেন্সিতে আইয়া ভর্তি হয়েছি। 11টাতে আমি অপেক্ষা করছি, একটা সিটও পাইনি। এই ধানলিয়াটা শিশু লইয়া এই ফ্লোরে রয়েছি আমরা। রাত্রে থেকে অসুস্থ, কালকে 11টা বাজে নিয়ে আসছি, কিন্তু এ জায়গায় তো অনেক রোগী, মানে সিট পাওয়াটা অনেক কঠিন। বেড পাই নেই, ওই পথে আসলাম, তারপরও পথে একটা বেড পাইছি কোনো রকম। আইতে যাইতে খুব মানুষের ঝামেলা হয়। কালকে রাত্রে রুগীটা অনেক খারাপ অবস্থায়, সেলাইন দিতে রয়েছি, অনেক মাঝখানে আবার সেলাইন অফ রাখছিল, আবার ব্যথা হইতে খিচুড়তে গেছিল। কলাপাড়া, গলাচিপা, মির্জাগঞ্জ, দুমকি, দশমিনা ও বাউফলে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। বাস্তব চিত্র আরও ভয়াবহ। বাড়ি বসেই চিকিৎসা নিচ্ছেন এর চেয়েও কয়েক গুণ বেশি রোগী। পটুয়াখালী সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের 21টি বেডে চিকিৎসাধীন শতাধিক রোগী। অনেকেই শুয়ে আছেন বারান্দা বা টয়লেটের পাশের ফাঁকা জায়গায়। বাড়তি রোগীর চাপে জনবল সংকটে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। অবস্থা খুবই খারাপ। ডায়রিয়া ওয়ার্ডে যতগুলো সিট আছে আমাদের, তার থেকে মানে 3 গুণ বেশি রোগী। আমরা হিমশিম খেয়ে যাচ্ছি আসলে ম্যানেজ করতে। আমাদের যে পরিমাণ রোগী বিছানা আছে তার চেয়ে 3 গুণ রোগী বেশি আছে, এবং রোগী যে কোথায় দেবো তা আমরা ঠিক করতে পারতেছি। বর্তমানে আমাদের ডায়রিয়ার রোগীর সংখ্যা অনেক বেড়েছে। আমাদের বর্তমানে শিশু এবং বড় সহ মোট 76 জন পেশেন্ট আছে, তার মধ্যে শিশু রোগী হচ্ছে 38 জন। বাড়তি রোগীর চাপ সামলাতে সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। স্বল্প জনবল এবং স্বল্প চিকিৎসক নিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের যে ধারণা কিংবা যে অবস্থা, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যে কোনো সিচুয়েশন যদি ডেভেলপ করে আমাদের চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মী আমরা এই ব্যাপারে সজাগ আছি এবং আমরা আন্তরিক আছি, এবং ইনশাল্লাহ আমরা সবাইকে সাথে নিয়ে, পটুয়াখালীবাসীকে সাথে নিয়ে যে কোনো ডায়রিয়া সহ যে কোনো সমস্যা হলে আমরা ইনশাল্লাহ এটা মোকাবেলা করব। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে গত এক সপ্তাহেই আক্রান্ত হয়েছেন 627 জন। আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা অন্তত 13,656 জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 6,729 জন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নতুন দিগন্তের দ্বার খুলছে ভোলা বরিশাল সেতু প্রকল্প। সেতুটি দ্রুত নির্মাণ ও ভোলার গ্যাস ব্যবহারের সুযোগ দিয়ে শিল্পায়নের দাবি জেলাবাসীর। বিস্তারিত আদিল হোসেন তুপুর রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নির্মিত হতে যাচ্ছে ভোলা বরিশাল সেতু। 10.87 কিলোমিটার দৈর্ঘ্যের মূল সেতু নির্মাণ হবে তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর। মাঝখানে দুটি চরের ওপর নির্মাণ হবে 4 লেনের সড়ক। টোল আদায়ে 2 প্রান্তে থাকবে 7টি করে কাউন্টার। দ্বীপজেলা ভোলাকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে ভোলা বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাই হয় 2020 ও 2023 সালে। 2024 সালের জুনে সম্ভাব্যতা যাচাইয়ের সব কাজ শেষ করে নির্মাণ কাজ শুরুর কথা বললেও তা আর আলোর মুখ দেখেনি। পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য একটি আশীর্বাদ হলেও আমরা ভোলাবাসী কিন্তু সেই পদ্মা সেতুর সুফল পাইনি। যদিও বলা হচ্ছে 21টি জেলা উপকৃত হবে, আসলে উপকৃত হচ্ছে 20টি জেলা। ভোলাকে যদি ভোলা বরিশাল ব্রিজের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা যায়, তাহলে আমরা পদ্মা সেতুর সুফলটিও পাবো। নিরবিচ্ছিন্ন এই দ্বীপটিকে আমরা ভোলা বরিশালে সংযুক্ত হলে চিকিৎসা সেবা, স্বাস্থ্যসেবায় আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। ভোলা বরিশাল সেতুটা না থাকাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেরি বন্ধ থাকে। ফেরি বন্ধ থাকলে আমাদের এই কাঁচা মাছগুলা ফেরিঘাট
বসে থাকে অথবা ঘাটে বসে থাকে। ভোলার সাথে সড়ক পথে সারা দেশে যোগাযোগ না থাকায় আমাদের আমদানি রপ্তানিতে ব্যাপক ক্ষতি হচ্ছে। গত ৮ মে প্রকল্প এলাকা পরিদর্শনে ভোলায় আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিনের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি দল। সংশ্লিষ্টরা জানান প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিকল্প হিসেবে পরিকল্পনায় রয়েছে কোরিয়া। এ মুহূর্তে প্রকল্পটি বাস্তবায়নই প্রধান কাজ বলে জানায় সেতু কর্তৃপক্ষ। ফার্স্ট প্রায়োরিটি আপনাদের ব্রিজ, সেতু বিভাগের বাস্তব ব্রিজের মধ্যে এটাই প্রথম হবে। এটা হচ্ছে প্রথম কথা, টপ লিস্টে আছে। আর যদি জাপান ফেল করে, এখন আপনাদের সাথে জাপানের নিরাগাও আমরা তো পিপিপি মডেলে করতে চাচ্ছি, প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আমরা কোরিয়ার যে পাইপলাইন আছে ইডিসিএফ, কোরিয়ান লোন, গভর্নমেন্টের কোরিয়ান যে সেই লোনের মধ্যে আমাদের পাইপলাইন ঢুকানো আছে। আমি আপনাকে এটা ওয়াদা দিয়ে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে এই ভোলা বরিশাল ব্রিজটা হবে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি এই আমাদের ব্রিজের তরফ থেকে। দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে ভোলায় একের পর এক গ্যাস ক্ষেত্রের সন্ধানে আশা জাগলেও একটি সেতুর অভাবে তার পুরোপুরি সুফল পাচ্ছে না ভোলাবাসী। এখানকার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দক্ষিণ পূর্বাঞ্চলে অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলতে সেতুটি নির্মাণ ও ভোলায় গ্যাস ব্যবহারের সুযোগ দিয়ে শিল্পায়নের দাবি জেলাবাসীর। সেতু বিভাগের তথ্য বলছে মূল প্রকল্পের দৈর্ঘ্য হবে 16.36 কিলোমিটার। ৮ বছর মেয়াদী এ প্রকল্প 2026 সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রকল্প ব্যয় প্রস্তাব করা হয়েছে 16,466 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কচুরিপানায় ভরপুর প্রভাবশালীদের দখল আর বাঁধ দিয়ে রাখায় বিলীন হয়ে যাচ্ছে বরগুনার আমতলী উপজেলার একসময় খরস্রোতা চাওড়া হলদিয়া খাল। নিয়মিত পানি প্রবাহ না থাকায় ভোগান্তির শেষ নেই দুপারের লাখো মানুষের। আবু জাফর সালেহের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেখে মনে হবে সবুজ গালিচা বেছানো পথ কিংবা বিস্তীর্ণ সবুজ মাঠ, কিন্তু আদতে এটি একটি খাল। একসময় বরগুনার এই চাওড়া হলদিয়া খাল দিয়ে চলাচল ছিল লঞ্চ, নৌকা, ট্রলার সহ অসংখ্য নৌযানের, কিন্তু বর্তমানে সুবন্ধী এলাকায় একটি বাঁধ বসানোর কারণে বন্ধ হয়ে গেছে এর পানি প্রবাহ। ফলে প্রায় 30 কিলোমিটার জুড়ে ছেয়ে গেছে কচুরিপানায়। এতে ভোগান্তির শিকার খালের দুপারের অন্তত 20টি গ্রামের লাখো মানুষ। কচুরিপানা পচে যাওয়ায় খালের পানি আর ব্যবহারের উপায় নেই। সেই সাথে বাধাগ্রস্ত হচ্ছে হাজারো কৃষকের চাষাবাদ। এছাড়া খালটিতে রয়েছে সাপ আর পোকামাকড়ের আনাগোনাও। কচুরিপানা উড়াইয়া যদি খালটা খনন করে আমাদের দেয়, তাহলে আমাদের এই এলাকার মানের খুব সুবিধা হয়। পানিটা খুবই খারাপ এবং বিষাক্ত। এর ভিতরে নামলে মানুষের শরীর একদম চুলকে হয়ে যায়, ফুলে ওঠে। কত মেম্বার গেছে, চেয়ারম্যান গেছে, এমপি গেছে, কোনো তাই আমাকে কোনো কাজে দাঁড়ায় না। কৃষি খাতে লাভবান হবো এবং গোসলাদি লাভবান হইতে পারি এবং কাপড় চোপড় দেওয়া। তারপর যে কচুরিপানার জন্য আমরা খুবই অসুবিধা আছি, মশার জন্য আমরা টিকতে পারতেছি না এলাকায়। আমাদের দাবি এই কচুরিপানা পরিষ্কার পরিচ্ছন্ন হোক। কচুরিপানা অপসারণের কাজ শুরু করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। প্রকল্পের আওতায় 20টি খাল পুনঃখনন কাজ চলমান রয়েছে। এছাড়াও আমরা ওখানে 9টা স্লুইস এবং 5টা কালভার্ট নির্মাণ করব। এই কাজগুলো হয়ে যাওয়ার পরে আমাদের খালগুলো সচল হয়ে যাবে এবং আমরা তারপর ওখান থেকে কচুরিপানা অপসারণ করব। এর ফলে আমতলী এলাকার জলাবদ্ধতা এবং কচুরিপানার সমস্যা সমাধান হবে। শুধু আশ্বাসেই সীমাবদ্ধ নয়, বাস্তবে অপসারণ হবে এসব কচুরিপানা, ফিরে আসবে খালের প্রবাহ, এমনটাই দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঝালকাঠির বিভিন্ন সড়কের পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে লাইসেন্সবিহীন জ্বালানি তেলের দোকান, যেখানে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনাও। রতন আচার্যর প্রতিবেদনে। শহরের কলেজ রোড এলাকার এই দোকানের সামনেই সারি সারি বোতলে রাখা পেট্রোল, ডিজেল, অকটেন। নিয়মনীতির তোয়াক্কা না করেই এভাবে জ্বালানি তেল বিক্রি করছেন দোকানি। একই চিত্র জেলার 4টি উপজেলার অধিকাংশ জায়গায়। অথচ জ্বালানি তেল বিক্রি করতে হলে
ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি দরকার। ক্রেতারা বলছেন এসব দোকানের তেলে রয়েছে ভেজাল, দাম বেশি রাখার পাশাপাশি পরিমাণেও কম দেওয়া হয়, এতে নানাভাবে প্রতারিত হচ্ছেন তারা। দোকান থেকে ভরতে গেলে দেখা যায় যে আপনার পাম্পে ভরলে 5 কিলো বেশি যায়। সাপোজ আমি 10 লিটার তেল বললে সেখানে আমার পাম্প থেকে বললে 5 কিলো বেশি পাচ্ছি, আর দোকান থেকে বললে আমি 5 কিলো কম পাই। এটা একটা বিষয়। সদরে পৌরসভার ভিতরে তেলের কোনো পাম্প না থাকার কারণে আমরা মাঝে মধ্যে খুবই বিড়ম্বনা সৃষ্টি হয়, অনেক ঝামেলার সৃষ্টি হয়, যে হঠাৎ দেখা যায় গাড়ির তেল ফুরিয়ে যায়, তখন আমাদেরকে তেলের জন্য যাইতে হয় ওদিকে কমপক্ষে ওই বড় মিয়াবাড়ি মানে বাগরি, রাজাপুর অথবা এদিকে 60 পেকে ছাড়া কোথাও তেলের একটা পাম্প নেই। আমাদের তো যখন দোকান দিয়েছি তখন তো এভেলেবল ছিল না, মূলত এই যে ছিল। এখন তো তেমন আমরা তো তেল বিক্রি করতে যে প্রোডাক্ট লাগে সব প্রোডাক্টই আমাদের কাছে আছে। ঝালকাঠির বিভিন্ন দোকান থেকে তেল কিনে, যেই তেলের অধিকাংশই আসলে ভেজাল, এগুলো আর কি ময়লা থাকে, এদের অনুমোদন নাই, লাইসেন্স নাই, এরা চাইলে যে কোনো সময় যে কোনো ধরনের অকারেন্স করতে পারে, ভেজাল করে এবং ওরা মাপে কম দেয়। এই জন্য আমরা বেশিরভাগই গ্যাস এই পাম্পের থেকে আমরা তেল নেই। ফায়ার সার্ভিস বলছে যেসব দোকানের জ্বালানি তেল বিক্রির অনুমতি নেই সেগুলো বন্ধ করে দেওয়া উচিত, আর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস সংশ্লিষ্ট দপ্তরের। সরজমিনে পরিদর্শনে দেখতে পাই যে অনেক খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করে, তাদের অনেকের লাইসেন্স আছে, অনেকের নেই। যাদের লাইসেন্স ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নাই তাদের দোকান ও প্রতিষ্ঠান বন্ধ করা উচিত বলে আমি মনে করি। কোথাও আমাদের মনে হয় যে না, এখানে পরিবেশগত ঝুঁকি রয়েছে, একদম শিক্ষা প্রতিষ্ঠানের কাছে কিংবা কোনো আবাসিক ভবনের নিচতলায় যদি কোনো ড্রামজাত তেল বিক্রি করা হয় এবং সেটা যদি আমাদের কাছে মনে হয় যে না, এটা ঝুঁকিপূর্ণ, আমরা অবশ্যই সেখানে ব্যবস্থা নেব। অনুমোদনবিহীন যদি কোনো এরকম তেল বিক্রেতা থাকে, সেটা আমরা মোবাইল কোর্টের মাধ্যমে যদি কারো এরকম অনুমোদনবিহীন এরকম তেলের বেচা কেনা করে থাকে, তাহলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার 4টি উপজেলায় বৈধ 7টি পাম্পে প্রতিদিন প্রায় 1,75,000 লিটার জ্বালানি তেল বিক্রি হয়, আর খুচরা বাজারে অবৈধভাবে তেল বিক্রির দোকানের সংখ্যা প্রায় শতাধিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।